গত 17ই জানুয়ারি 2025 অনুষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল এক্সামিনেশন 2022-এর দ্বিতীয় পত্র ল অফ সিভিল প্রসিডিউর অ্যান্ড ল অফ লিমিটেশনের পরীক্ষা। তো এর প্রথম প্রশ্ন ছিল, যদিও 1908 সালের দেওয়ানি কার্যপদ্ধতির উদ্দেশ্য ছিল দেওয়ানি বিচার আদালতের পদ্ধতি সংক্রান্ত আইনসমূহকে একত্রীকরণ ও সংশোধন করা, কিন্তু আইন প্রণেতাগণ ধারণা করতে পারেননি যে এই পদ্ধতি মামলাকে দীর্ঘায়িত করবে এবং বিচার কার্যকে অহেতুক বিলম্বিত করবে। এই উক্তির যৌক্তিকতা প্রমাণ করো। তো এর আগেও দেওয়ানি আইন 1908-এর আগে আরও দুই তিন দফা ছিল, তো সেগুলোকে একত্রীকরণ করা হয়েছিল, কিন্তু তারপরে দেখা যেত যে মামলা হলে, মোকদ্দমা হলে সেই মোকদ্দমা সহজে আর নিষ্পত্তি হতো না। আচ্ছা, এটার ব্যাপারে আরও ডিটেলস পরে আলোচনা করা যাবে। প্রশ্ন 2, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বুঝো? একটি দেওয়ানি মোকদ্দমা রুজু হতে চূড়ান্ত শুনানি পর্যন্ত যে সকল পর্যায়ের মধ্য দিয়ে অগ্রসর হয় তার বর্ণনা দাও এবং সংক্ষেপে ওই সকল পর্যায়ের প্রতিটির উদ্দেশ্য পদ্ধতি ব্যাখ্যা করো। 3 ক, দেওয়ানি কার্যপদ্ধতি কি একটি সম্পূর্ণ কার্যপ্রণালী সংক্রান্ত? যদি না হয় তবে তার ব্যতিক্রম কি, আলোচনা করো। খ, দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার বলতে কি বুঝো? সহকারী জজ, সিনিয়র সহকারী জজ ও যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার বর্ণনা করো। সহকারী জজের আর্থিক এখতিয়ার হলো 15 লক্ষ টাকা পর্যন্ত। সিনিয়র সহকারী জজ এর আর্থিক এখতিয়ার 15 লক্ষ 1 থেকে 25 লক্ষ পর্যন্ত এবং যুগ্ম জেলা জজ এর আর্থিক এখতিয়ার 25 লক্ষ 1 থেকে আনলিমিটেড বা অসীম। তবে অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজের যে কাজ সেটা হলো মূলত আপিল, রিভিশন এগুলো করা, রিভিউ এগুলো মেনটেন করা। তাদের আদালতে সরাসরি কোনো মামলা দেওয়া যায় না। চার নম্বর প্রশ্ন, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য নির্ণয় করো। একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পেতে একজন দরখাস্তকারীকে কি কি দেখাতে হয়? আদালত কর্তৃক অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি সংশোধনী আইন 2003 কি কি বিধিনিষেধ আরোপ করেছে? 5, বিচার্য বিষয়ের গুরুত্ব আলোচনা করো। বিচার্য বিষয় প্রণয়ন বলতে কি বুঝো? কখন বিচার্য বিষয় প্রণয়ন করা হয়? বিচার্য বিষয় প্রণয়নের পদ্ধতি কি? তথ্যগত ও আইনগত বিচার্য বিষয়ের পার্থক্য দেখাও। বিচার্য বিষয় মূলত তথ্যগত এবং আইনগত এই দুই রকম ভাবের সংমিশ্রণে তৈরি করা হয়, মানে বিচার্য বিষয় আসলে দুই প্রকার। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, কি কি কারণে একটি দেওয়ানি আদালত তার রায় রিভিউ করতে পারেন? কে রিভিউয়ের জন্য আবেদন করতে পারে? রিভিউ রিভিশন হতে কিভাবে পৃথক? 7 ক, কখন এবং কোন অবস্থায় মামলা প্রত্যাহার করা যায়? মামলা প্রত্যাহারের ফলাফল কি? 7 খ, বিকল্প বিরোধ নিষ্পত্তি বলতে কি বুঝো? কি কি পদ্ধতিতে মোকদ্দমার বিকল্প বিরোধ নিষ্পত্তি হতে পারে? দেওয়ানি কার্যবিধির অধীন বিকল্প বিরোধ নিষ্পত্তি আলোচনা করো। গ্রুপ বি, এটা হলো দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর উপরে। মানে 1908। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, 1908 সালের তামাদি আইনে 2 ধরনের ধারা সংযোজিত রয়েছে। এদের মধ্যে এক ধরনের ধারা অধিকারকে বিনষ্ট করে এবং অপরগুলো প্রতিকারকে বিনষ্ট করে, আলোচনা করো। কেন বলা হয় যে তামাদি সময় একবার শুরু হলে তা আর পরবর্তীতে বন্ধ হয় না? কোনো কারণে যে কোনো বিষয়ে তামাদের যে সময় সেটা যদি একবার শুরু হয় তাহলে সেটা বন্ধ হয় না এবং নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সাধারণত সেটা চালু করা যায় না। চালু করা অত্যন্ত ডিফিকাল্ট। প্রত্যেকটার আমাদের অনেকগুলো ফর্মুলা আছে এবং লক্ষ্য রাখতে হয় যে সেগুলো
যেন কোনোভাবে পার না হয়। যদিও বর্তমান আইনে বলা আছে যে যার সম্পত্তি তারই থাকবে, অর্থাৎ কাগজ অনুযায়ী সম্পত্তির মালিকানা পরবর্তীতে নির্ধারিত হবে, কিন্তু আগের একটা আইন ছিল, এখনো কিছু কিছু ক্ষেত্রে ওইটা প্রাসঙ্গিক হয়ে যেতে পারে। সেটা হলো যে কারোর দখলে যদি কোনো সম্পত্তি 12 বছর বা তার অধিকে থাকে, সে দখল সুবাদে মালিক হয়ে যেত আগে, তো তামাদি আইনে। তো এটার তামাদির মেয়াদ ছিল ব্যক্তি মালিকানাধীন জমি 12 বছর, কিন্তু 12 বছরের একদিন আগে করলেও হবে, তবে যত বেশি আগে সম্ভব করলে এটা ভালো যে কোনো সম্পত্তি বিরোধের ক্ষেত্রে। আর 12 বছর পার হয়ে গেলে এটা তামাদি হয়ে যায়, সেক্ষেত্রে আর মামলা করা যায় না। আচ্ছা, প্রশ্ন 9, বিলম্ব মওকুফ বলতে কি বোঝো? বিলম্ব মওকুফের এই বিধান কি তামাদি আইনের মূল উদ্দেশ্যকে নস্যাৎ করে? কোন পরিস্থিতিতে এই বিলম্ব প্রযোজ্য? মূল মামলায় কি এই বিধান প্রযোজ্য? আলোচনা করো। বিলম্ব মওকুফের একটা বিধান করেছে, কিন্তু আসলে তামাদি আইন করার মূল লক্ষ্য হলো যাতে কি মানুষজন লেট না করে, এবং খুব দ্রুত কাগজপত্র নিয়ে যে কোনো বিরোধ যদি মানে আনএভয়েডেবল হয়ে থাকে, তাহলে তারা যেন খুব দ্রুত এটার প্রতিকার চেয়ে বসে। এই জন্য এই তামাদি আইনটা করা, এতে যাতে দীর্ঘমেয়াদী সময় পার হলে অনেক রকম জটিলতা দেখা দিতে পারে, এই জন্য এটা যাতে না হয় সেজন্য এই উদ্দেশ্যে এটা করা হয়। প্রশ্ন এই কয়টাই। এখন একটা বিষয় করি যে আগে এত দীর্ঘসূত্রিতা কেন হতো? তার কারণ হলো আগে কোর্ট ফি, কাগজপত্র দাখিল, সমন জারি, লিখিত জবাব দাখিল, বিচার্য বিষয় প্রণয়ন এবং চূড়ান্ত শুনানি সম্পন্ন, এগুলোর কোনো সুনির্দিষ্ট সময়সীমা ছিল না। তো বাংলাদেশ সরকার 1983, 1997, 2003, 2006 এবং 2012 সালের সংশোধনের মাধ্যমে এগুলোর একটা টাইম বাউন্ড করে দেয়। যেমন কোর্ট ফির ক্ষেত্রে সময় 21 দিন, কাগজপত্র দাখিলের ক্ষেত্রে 21 দিন, সমন জারি হওয়ার ক্ষেত্রে 5 দিন, লিখিত জবাব দাখিলের সময় হলো 30 দিন, এবং এটা সর্বোচ্চ হবে 60 দিন। 60 দিনের পরে এটা কোনোভাবেই আর দাখিল করা যাবে না। বিচার্য বিষয়ের সময় হলো 15 দিন, চূড়ান্ত শুনানি হলো 120 দিন, রায় ঘোষণা 7 দিন এবং ডিক্রি জারির ক্ষেত্রে 7 দিন। এইটা আইন দ্বারা ফিক্সড করে দেওয়া হয়েছে। কোনো আদালত, কোনো বিচারক বা কোনো আদালতের কর্মকর্তা বা কর্মচারী এই বিধানের বাইরে যেতে পারবে না। অর্থাৎ এখন যত সময় লাগুক, অতিরিক্ত সময়, আনলিমিটেড সময় লাগানোর কোনো সুযোগ নেই। না, মোকদ্দমার ইংলিশ হলো সুট, SUIT, আর এখতিয়ার এর ইংলিশ হলো জুরিসডিকশন। তো জুরিসডিকশনটা হলো যে প্রত্যেকটা জেলায় কোন উপজেলা দেখবে, কোন জজ বা কোন থানা বা কতটুকু এরিয়া, এটা নির্দিষ্ট করা থাকে। মেট্রোপলিটন এরিয়াতেও কোন সহকারী জজ কতটুকু দেখবে, কোন সিনিয়র সহকারী জজ কতটুকু দেখবেন, কোন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কতটুকু দেখবেন। যেমন ঢাকা মেট্রোপলিটনে হয়তো 5টা বা আরও বেশি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কর্মরত আছে। অর্থাৎ প্রত্যেকটা জজের একটা নির্দিষ্ট এরিয়া থাকে। সারা বাংলাদেশের মধ্যে যে কোনো জজের আদালতে যেয়ে মামলা করা যাবে না। তো এটা আগে খুঁজে বের করতে হয় যে এরিয়া কোনটা, আর তারপরে খুঁজে দেখতে হয় যে আর্থিক মূল্যমান কত জমির, সেই অনুযায়ী মামলা করতে হবে। একটি জমি যদি 2টি এলাকার মধ্যে পড়ে, তাহলে ওই 2টি জজ আদালতের যে কোনো একটি আদালতে মামলা করলেই হবে। আর পূর্ববর্তী কোনো বিষয় নিয়ে মামলা, মানে যেটা বিচার হয়ে গেছে ওইটা নিয়ে, একই বিষয় নিয়ে দ্বিতীয়বার মামলা করা যাবে না, এটা হলো রেস জুডিকাটা। আর যেটা অন্য কোনো কোর্টে অলরেডি মামলা একটা চলছে, সেই বিষয় নিয়ে পরবর্তীতে